তো গণসংখ্যা নিবেশন তো করা যাবে, উপযুক্ত জি স্যার। থাকলে কি হবে, আর এই থাকলে কি হবে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে এটা তো করা যাবে। জি স্যার। শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে করা যাবে, জি স্যার। আর উপযুক্ত শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে এটা জি 5 আর 25 দ্বারা ভাগ করা হয়, এটা করা যাবে তো। জি স্যার। হুম। এগুলা তো স্যার সহজ। আচ্ছা, এই যে এইটা পারো, সর্বনিম্ন এই কি কি বলছে যে 6টা শ্রেণীতে বিভক্ত করা, শ্রেণীর সংখ্যা 6টা হবে বা 7টা হবে এরকম, নিম্নের উপাত্ত অবলিক তথ্য থেকে সমান শ্রেণী ব্যক্তি নিয়ে 6টি শ্রেণীতে বিভক্ত করে একটা গণসংখ্যা নিবেশক তৈরি করো। এটা কি করছে, এটা দেখো যে বাম পাশে কি আছে, সর্বনিম্ন কত, 21। সর্বনিম্ন 21, 21, সর্বোচ্চ সর্বোচ্চ 85। 85। এরপরে আমরা কি সর্বোচ্চ বের স্যার করছি, 85। এবং পরিসর হবে কখন আর প্রকৃত পরিসর হবে কখন, এটা দেখো ডাইন পাশে দেওয়া আছে। পরিসর হলো কি, সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত ব্যাখ্যার মধ্যে, লাল কালি দিয়ে ব্যাখ্যা এখানে আছে। আর প্রকৃত পরিসর সর্বোচ্চ উপাত্ত যোগ সর্বনিম্ন উপাত্ত যোগ 1। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে কয়টি শ্রেণীতে বিভক্ত করতে বলবে পরিসরকে তত দ্বারা ভাগ করতে হবে। মানে এইখানে আমরা পরিসর বের করব না প্রকৃত পরিসর বের করব। দেখো এইখানে কি করছি, 85 বিয়োগ 21 64, 64 রে যদি 6টা শ্রেণী বলছে, যে কটা শ্রেণী করবে তত দিয়ে ভাগ করবো, 6টা শ্রেণী 6 দ্বারা ভাগ করছি, 6 ভাগ দ্বারা ভাগ করছি, হবে। জি তাহলে স্যার। কত হয়েছে, 10.666, দশমিক আসছে, 10.666। জি স্যার, দশমিক দশমিক আসছে 10-এর পরে। দশমিক আসলে আমরা কি করব, দশমিক আসলে আমরা লিখবো পরিসর। আর যদি দশমিক না আসে, তোমাদের এত জটিল আসবে না রে, তারপর দেখে রাখবে। আর যদি এখানে 8টা শ্রেণী বলতো, 8টা, 8টা শ্রেণী বলে কি, 8টা প্রকৃত শ্রেণী বলে পরিসরের কি সাথে। দশমিক আসতো, না স্যার, 8টা শ্রেণী বলে কি দশমিক আসতো, তাহলে আমরা কি বের করতাম, তাহলে প্রকৃত পরিসর প্রকৃত বের করতাম। প্রকৃত পরিসরের সূত্র কি, সর্বোচ্চ উপাত্ত আহ, বিয়োগ সর্বনিম্ন উপাত্ত, উপাত্ত যোগ 1। হ্যাঁ, যোগ 1। অর্থাৎ এইখানে যদি 8টা শ্রেণীর কথা বলতাম, তাহলে আমরা কি 64 8 দিয়ে ভাগ করলে দশমিক আসতো, না স্যার, দশমিক আসতো না। তাহলে আমরা কি বের করতে হইতো এখানে, প্রকৃত তো প্রকৃত পরিসর। পরিসর, প্রকৃত পরিসর তাহলে এখানে যে সর্বোচ্চ উপাত্ত। দশমিক আপনি চলে আসছে, দশমিক চলে আসছে, তাহলে তো আর আমাদের ওটা লাগতেছে না। ঠিক আছে, আমাদের পরিসর লিখলে হয়। এখন কত হয়েছে, 10.666, 10.666। 666। তাহলে অতএব পরবর্তী পূর্ণ সংখ্যা 11 শ্রেণী ব্যক্তি নিয়ে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশনটি তৈরি করালো। এবং এই ক্ষেত্রে যখন নির্দিষ্ট শ্রেণীর কথা, কয়টা শ্রেণীর কথা বলছে, 6টা শ্রেণী, আর 33 থেকে 43 গুলো শ্রেণী ব্যবধান। ছয় 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 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 11। 11। অর্থাৎ যা আসবে ভাগ করে যা আসবে দশমিক আসতে হবে, তার পরবর্তী পূর্ণ সংখ্যা নেব। পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 11। তাহলে আমরা 11। সর্বনিম্ন ধরছি কত এখানে, 21। সর্বনিম্ন কত 21। আসে আমাদের, 21 আছে 21। স্যার। তাহলে আগে 21 নিব। হ্যাঁ, জি 21 স্যার। নেওয়ার পরে এখন 21-এর সাথে কত যোগ করলে, মানে 11 যোগ করলে কত হয়, 21-এর সাথে 11 যোগ করলে 32 হয় স্যার। 32। এই 32 লিখছে নিচে, আগে নিচেরটা লিখবো। এখন যদি আমি বহির্ভূত করি, এই 32 এখানে নিয়ে আসবো, 32 সাথে 11 যোগ করলে কত, 43।
এই 43 43 পরে নিম্ন সীমা হবে, আর এই 43 সাথে 11 যোগ করলে কত? 54 হবে। 54 তাহলে এখন আমাদের হাইয়েস্ট আছে কত? 85। এই যে 87 পর্যন্ত গেলে হয়। জি স্যার এরপরে টেলি চিহ্ন তো তোমরা পারবা, জি স্যার করা যাবে তো? জি স্যার তাহলে করা তোমাদের যাবে। গণসংখ্যা নিবেশন ওই শ্রেণী ব্যবধান ওই দিয়ে আসবে, এই নির্দিষ্ট শ্রেণীতে আসবে না। তারপরে এই 3টা পদ্ধতি দেখাইলাম। একটা হলো শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, এখানে যেমন শ্রেণী ব্যবধান কি আছে? দেয়া আছে 10 ব্যবধান, শ্রেণী ব্যবধান এটা কি দেয়া আছে। জি আর স্যার আসতে পারে কি, শ্রেণী ব্যবধান না দিয়ে উপযুক্ত আসতে পারে। এই যে উপযুক্ত, উপযুক্ত থাকলে এই যে এই নিয়মে করবা। হ্যাঁ, উপযুক্ত থাকলে এই যে এই নিয়মে আরেকটু, ঠিক আছে? এটা এটা জি এটা স্যার। দরকার নাই। আর যদি নির্দিষ্ট শ্রেণীর সংখ্যা বলে, তখন এলে এই নিয়ম যত হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ক্যালকুলেটরে আগে বিয়োগ দেবো, সর্বোচ্চ সর্বনিম্ন বিয়োগ দিয়ে যে বিয়োগ ফল আসবে তাহলে যে কটা শ্রেণী বলবে, এখানে 6টা শ্রেণী বলবে, 6 দিয়ে ভাগ করলে কি ক্যালকুলেটরে ভাগ দেবো, যদি দশমিক আসে তাহলে লিখবো পরিসর, আর যদি দশমিক না আসে তাহলে লিখবো কি? প্রকৃত পরিসর। এবং পরবর্তী পূর্ণ সংখ্যা শ্রেণী ব্যবধান দেবো। ঠিক আছে? কারো প্রশ্ন জি স্যার। এখানে? না স্যার কোনো প্রশ্ন নেই। স্যার আমার আচ্ছা, একটা তাহলে প্রশ্ন। আমাদের হ্যাঁ স্যার এই জায়গায় যদি আমরা 8 ধরি, যদি বলতো যে 8 শ্রেণীতে বিভক্ত করো, তো এই জায়গায় আসতো 8 8 64। তো 8 হুম যদি আসতো, তো আমরা তো পরবর্তীতে 1 যোগ করতাম, তো ওই জায়গায় তো 9 হতো। তো আমরা 9 ধরেই কি বহির্ভূত পদ্ধতিতে করবো, হ্যাঁ, নাকি নয় আবার? নয় দিয়েই করতে হবে, নয় দিয়েই করতে হবে। নয় ধরার জন্য এই যে প্রকৃত পরিসর লাগবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই আচ্ছা, তাহলে আমাদের এইটা হয়ে গেল। আর সহসম্বন্ধ হয়ে গেছে। এই 10 10 20 এর প্রস্তুতি কিন্তু হলো, আর চিত্র তো আমি একদিন দেখাই দেবো আর কি। ঠিক আছে? তাহলে এখানে তো সমস্যা নাই। না স্যার। আচ্ছা, এখন যদি গড় আসে, এই যে ধরো এক থেকে, হ্যাঁ, একে এ, এটা কি সাধারণ সিরিজ না সবিরাম না অবিরাম? স্যার এটা সাধারণ কোন সিরিজ। সিরিজ? এটা সাধারণ সিরিজ। সাধারণ সিরিজ স্যার এটা। হ্যাঁ, সাধারণ সিরিজ এখন যদি সিরিজ বুঝাইতে হয়, তাহলে তো শেষ। এতদিন শেখো নাই। হ্যাঁ, সিরিজ শিখাইতে গেলে তো সমস্যা করে দেবো। কে কে বলতে পারবো সিরিজ? আমি বলতে পারবো স্যার, আশামণি। হ্যাঁ, বলো কিভাবে। হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে? জি স্যার এই শোনা তোমরা, যাচ্ছে। আচ্ছা, যদি কোনো সংখ্যা কমা আকারে থাকে, কমা আকারে, হ্যাঁ, এই যে কমা আকার আছে না, 55, হ্যাঁ, 50 55 50, এই কমা আকারে থাকে, কোনো গণসংখ্যা না থাকে, কোনো গণসংখ্যা না থাকলে সেটা সাধারণ সিরিজ। তাহলে আমরা কিভাবে করবো? এইগুলো হলো উপাত্ত। এটা এ দাগ, এই উপাত্ত, উপাত্ত কি ব্র্যাকেট এক্স, এরপরে এই সংখ্যাগুলো নিচে যোগ করলাম, লিখলাম। এই সংখ্যাগুলো মানে যোগ দেব, এই সংখ্যাগুলো নিচে লিখলাম, এই এই প্রত্যেকটা হলো এক্স হিসেবে ধরে উৎপত্তি এক্স। এখন এইগুলো যোগ করব, যোগ করলে কত? 485। 485 এটার বলে সামিশন এক্স। এটাকে বলা হয় কি? সামিশন এক্স, অর্থাৎ এইগুলোর যোগফল। এই যে কটা সংখ্যা আছে তার যোগফল। এখানে কয়টা সংখ্যা আছে? এন সমান কত? এন হলো মানে যে কটা সংখ্যা আছে সেটা হলো এন। এন সমান কত? কয়টা সংখ্যা আছে? 9টা। 9টা। অতএব এক্স বার গড়ের প্রতীক কি? এক্স বার গড়ের প্রতীক হলো এক্স বার। এক্স বাই হ্যাঁ, এক্স বার সমান কি? সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন। হ্যাঁ, সমান 485 বাই হলো এন। উৎপন্ন প্রথমে কাটা আট আট। ঠিক আছে? জি আর এই স্যার। প্রতীক গণনা কি? এক্স বার সমান গড়। আর গড়ের কিন্তু 3টা নাম আছে, গড়ও আসতে পারে। এই দেখো, গড়, গাণিতিক গড়, আর কি জড়িত গড়, যা আসুক এই একই সূত্র। গড়, গাণিতিক গড়, জড়িত গড়। হ্যাঁ, তাহলে এক্স বার হলো গড়, সামেশন সমষ্টির প্রতীক, এক্স উপাত্ত, আর এন হলো মোট উপাত্ত। মোট উপাত্ত কত? 9টা। দেখো, এটা কারণ সমস্যা আছে? না এই গড় স্যার। আসলে অর্থাৎ এক্স, এগুলো যোগ দেব, এখানে যে কটা সংখ্যা থাকবে সেটা এন। আর গড়ের সূত্র কি? সামেশন এক্স বাই এন। গড়ের সূত্র সামেশন এক্স বাই এন। প্রশ্ন আছে নাকি কারো এখানে? এগুলো তো ভাগে আসবে না স্যার?
এই ছোট ছোট হ্যাঁ, এটা প্রশ্নগুলো। সবই ভাগে দিতে পারে, সবই ভাগে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, হ্যাং হয়ে যাচ্ছে রে। আচ্ছা, এখন এইটা ধরো, এইটা আসলে এইটা কি দিয়ে আছে? বি দেখ, মাইনাস দিয়া বি দেখ, হ্যাঁ, 2 এর বি। তাহলে আমরা কি করলাম? উপাত্ত এক্স, এরপরে -8, 0, 12, 5, -3, 0, -2, এইভাবে সামেশন এক্স সমান 12 লিখলাম। এখানে এন এর মান কত? এন এর মান 12। এন হলো মানে যে কয়টা সংখ্যা আছে। অতএব এক্স বার কি? এক্স বার হলো সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন। এন। পরেরটি করা যাবে তো? জি পরেরটি স্যার। করবা? জি স্যার। তাহলে গড় প্লাস দিয়ে আসুক আর মাইনাস দিয়ে আসুক, গড় বোঝায় কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না। এখন যদি মধ্যমা আসে, মধ্যমা, ট্যাপটা এসছে, হ্যাঁ ওই যাচ্ছে কেন তো? আচ্ছা, এইটা দেখো, মধ্যমা, মধ্যমা মানে কি? মাঝখানে থাকে। মধ্যমা হলো মাঝখানে থাকে। মাঝখানে থেকে কি? যেমন যদি পাঁচটা, আমাদের হাতে 5টা আঙুল, তার মাঝখানে একটা আঙুল আছে না? জি বিজোড় স্যার। সংখ্যক থাকলে মাঝে কয়টা থাকে? একটা। যেমন 3 জন লোক দাঁড়াইলে মাঝে কয়জন থাকে? একজন। 5 জন হইলে? একজন। একজন। 7 জন হইলে একজন, 9 জন হইলে একজন। কিন্তু যদি 4 জন দাঁড়ায়? দুইজন। মাঝে 2 জন। দুইটা যোগ করে এক ভাগ করতে হবে দুই দিয়ে। তাহলে এখানে আমরা কি করলাম? যদি মধ্যমা করতে হয়, মধ্যমা তথ্যসমূহকে সমান 2টি ভাগে ভাগ করে। মধ্যমা তথ্যসমূহকে সমান 2টি ভাগে ভাগ করে। একদিকে থাকে মধ্যমা থেকে ছোট সংখ্যাগুলো, আর একদিকে থাকে মধ্যমা থেকে বড় বড় সংখ্যাগুলো। সংখ্যাগুলো। যদি সাধারণ সিরিজ হয়, কমা আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে? ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। সাজানোর পরে এই যে আমরা সাজাইলাম, তো এটা মনে রাখতে হবে, মধ্যমা মানে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে। তাহলে এখানে এন সমান কত? 9। হ্যাঁ, বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে, বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমা হবে এন যোগ 1/2তম পদ, এন যোগ 1/2তম পদ। হ্যাঁ, তো এখানে এন যোগ 1/2তম পদ, হ্যাঁ, সমান কত? 9 যোগ এন কত এখানে? এন সমান সমান 9। 9। তাহলে এন যোগ 1 মানে এটা সূত্র, যে বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমা হবে এন যোগ 1/2তম পদ। এখানে এন যোগ 1/2 সমান 9 যোগ 1/2 সমান 10/2 সমান কি 5তম পদ কত? গণনা করে দেখো তো 5তম পদ কত? 50 স্যার। 50। 50। অতএব মধ্যমা কত? 50। 50। বুঝছো? এটা সাধারণ শীত থেকে পারা যাবে এটা জি স্যার। যদি বিজোড় থাকে। এখন যদি জোর আসে, জোর মানে কি? যদি জোর সংখ্যা আর প্রচুরক কি মানে যেটা বেশি বার থাকে, এখানে কোনটা বেশি বার আছে? কোন সংখ্যাটা বেশি বার আছে? 50। 50 50 স্যার। কয়বার আছে? দেখো, পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে উপাত্ত সমূহের মধ্যে 50 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে। অতএব প্রচুরক কত? 50। 50। ঠিক আছে? জি স্যার। এটা কি সমস্যা আছে কেন? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যাই, এইটা দেখো তো মধ্যমা, এখানে কয়টা সংখ্যা আছে দেখো। দেখো মধ্যমা মাঝখানে, মধ্যমা মাঝখানে যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। স্যার হ্যাঁ, 12টা আছে। 12টা।
দেখো এইখানে মাইনাস সংখ্যা মনে হইতো যে -12 তো বড়, তাহলে ওইটা কেন করতাম? মাইনাস সংখ্যা যেটা যত বড় সেটা তত এটা কি তত ছোট। ছোট। সেটা তত ছোট হ্যাঁ, স্যার। হ্যাঁ। তাহলে কি হলো? বলো তো, এটা একটু সাজাও তো কি হইছে। হ্যাঁ, তাহলে -12, -9, -8, -3, -2 এইভাবে সাজাইলাম, এবং শূন্য দুইটা হচ্ছে শূন্য দিতে হবে যেভাবে আছে এভাবে সাজাইতে পারবো তো। ছোট থেকে বড় উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রমে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এই সাজানোতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। মাইনাস সংখ্যা যেটা বড় সেটা তো ছোট, বুঝছো? এখানে n সমান কত? 12। এখন 12 কি 12 জোড় না বিজোড়? জোড় সংখ্যা। জোর জোড়। স্যার। জোড় জোড় হইলে মাঝে কয়টা থাকবে? দুইটা থাকবে। দুইটা। তাহলে এখন দেখো, জোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যম হবে n/2। তোমরা সরাসরি এই সূত্রটা লিখতে পারো একেবারে। মধ্যম সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, ভাগ হলো কত? ভাগ 2। তোমরা ডাইরেক্ট বিকল্প নিয়মটা দেখতে পারো, তাহলে এই লেখাটা নিয়ম আর এইটা একটা নিয়ম। হ্যাঁ, একই কথা। এইটা যেভাবে ওইটা সংক্ষেপে এটা লিখছি। তাহলে এটা জোড় সংখ্যক হলে কি n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, ভাগ কত? ভাগ 2 2। স্যার। এটা বুঝতেছো? এই জি সূত্র স্যার। লিখতে পারবা না, কি বল লাগবে? জি স্যার, সূত্র রাখতে পারবো। আর n সমান 12 ভাগ 2 হুম। তম পদ যোগ n মানে বাই দেখো, 12 বাই 12 যদি 2। 2 দিয়ে ভাগ করি, এই 12টা পদ না, 12 যদি 2 দিয়ে ভাগ করি তাই 6তম পদ পাবো। জি স্যার, 6তম পদ আরো, পাবো। হ্যাঁ, 12, n হলো 12, 12 যদি 2 দিয়া, হ্যাঁ, জি স্যার। ভাগ করি তাই 6তম পদ পাবো। জি স্যার, 6তম পদ তো পাবো। হ্যাঁ, আর 6 এর সাথে আর 1 যোগ করলে কত হয়? 7 হয় স্যার। তাহলে ওই যে n/2 সমান যদি 6 হয়, তাহলে ওর সাথে 1 যোগ করলে কি 7 হয়? জি স্যার, 7 হয়। বুঝতেছো? মানে জি আমার স্যার। লাগবে তো 6 এর 7তম পদ, মাঝে দুইটা পদ, 12টা পদ তো। এই জি বাম স্যার, পাশেরটা 5টা বাদ দাও, আর ডান পাশেরটা 5টা বাদ দাও, তাহলে মাঝে কি 6 আর 7তম পদ থাকে? 6 আর 7তম পদ থাকে স্যার। হ্যাঁ, তাহলে n/2 সমান যদি, অর্থাৎ 12 2 দিয়ে ভাগ করলে যদি 6 হয়, 6 এর সাথে আর কত যোগ করলে 7 হয়? 1 যোগ করলে 7 হয়। এক করলে। যোগ করলে তাহলে 7 হবে। আমি সেই কথাটা লিখতে n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, এই যে 6তম আর এই 7তম হয়, এর ভাগ দেবো কত দ্বারা? 2 দ্বারা। 2 হ্যাঁ, দ্বারা। বুঝেছো? এই যে 6তম পদ যোগ 6 যোগ 7তম, 6তম পদ কত? এখান থেকে 6তম পদ গণনা করো। 6তম পদ কত দেখো? -1 স্যার। হ্যাঁ, -1 স্যার, 6তম পদ -1। -1। 1। আর 7তম পদ? 0। 7তম 0। শূন্য। হ্যাঁ, এরপরে 0 আর -1 যোগ করলে -1, এটা 2 দিয়ে ভাগ করলে আসো, ঠিক আছে? জি স্যার। এই সাধারণ সিরিজ হয়ে গেল। এতে কিন্তু যে কোনো একটা এই মধ্যমা বেশি আসে, অবিভাগে এই মধ্যমা আসে, ঠিক আছে? জি স্যার। কারণ, আচ্ছা, এই সবিরাম তোমাদের ওইভাবে আসে না, কিন্তু তারপর একটু দেখাই যায়। এখানে দেখো, ওই এখানে এই সবিরাম সিরিজ বুঝো? সবিরাম উপাত্তর গণসংখ্যা। সিরিজটা। জি স্যার, জি মানে স্যার, এটা। উপাত্তর গণসংখ্যা। এই যেমন, এই যে এক্স আছে কত? 40। এই 40 করে আছে কয়জন? মানে এই 40 এর গণসংখ্যা হলো কত? 5। মানে 40 করে কয়জন আছে? 40 এর গণসংখ্যা 5, মানে 40 আছে কয়জন? 5 জন। 5 জন। 45 এর গণসংখ্যা 8, 45 করে কত? 8 জন। 50 এর গণসংখ্যা 10, সাথে কয়জন? 10 জন। 50 এর 10 জন। এইভাবে সাজাইলাম উপাত্ত এক্স, গণসংখ্যা এফ। যেখানে এফ থাকবে, গণসংখ্যা এফ না থাকলে ব্র্যাকেট এফ দিতে হবে। গণসংখ্যা এফ আর এফ যোগ করলে কি হয়ে যায়? এন, অর্থাৎ মোট গণসংখ্যা। এখানে এন হলো কি? মোট গণসংখ্যা। তাহলে কি এক্স আর এফ, এখানে দেখো উপাত্ত আর গণসংখ্যা কিন্তু এক্স আর এফ নাই, কিন্তু আমরা লিখছি উপাত্ত এক্স, গণসংখ্যা এফ, হইলো কি? এফ এক্স। এফ এক্স। এখন, হ্যাঁ, 40 গুণ 5 কত হয়? 200 হয়েছে। অত 40 করে যদি 5 জন হয়, একজন যদি 40 হয়, 5 জনের কত? 200 হবে।
ঠিক আছে? হ্যাঁ, এই এফ এক্স গুণ করো। হ্যালো, দাদা, হ্যাঁ, তুমি কিছু সময় পরে একটু পরে কল দাও, আমি তো ক্লাস নিচ্ছি তো ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখানে এই এফ এক্স কি তোমরা বুঝছো কিনা, মানে ধরো একটা ক্লাসে 40 করে 5 গুণের স্টুডেন্ট পাইছে, এই 5 গুণের মোট হবে কত? 200। জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে এই এফ এক্স গুলো কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, আর এই ক্রমযোজিত গণসংখ্যাটা দেখো তো, ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যা ক্রমান্বয়ে যোগ করা, গণসংখ্যা ক্রমান্বয়ে যোগ করা, পারো তো এটা? জি স্যার। কিভাবে হইলে প্রথম গণসংখ্যা আছে কত? 5। হ্যাঁ, 5। আচ্ছা, 5-এর সাথে পরের গণসংখ্যা আছে কত? 8। স্যার 8 8 5 কত? 13। আচ্ছা, 13-র সাথে পরের গণসংখ্যা আছে কত? স্যার 10। 10 23। তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যা পারবা তো? জি স্যার। জি স্যার আচ্ছা, যখন মধ্যমাস হবে তখন ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। মধ্যমাস হইলে ক্রমযোজিত গণসংখ্যা, আর যদি মধ্যমা না চায় তাহলে আর ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগবে না। এখন দেখো এফ এক্স পাইছি, এফ এক্স হলো কি, মানে ওই 40টা সংখ্যার মোট কত, তাহলে গড় হবে কি? যেমন আগে আমরা গড়ের সূত্র কি করছি, গড়ের সূত্র কি করছি বলতো? হ্যাঁ, সামেশন এক্স বাই এন। সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন, সামেশন এক্স হলো ব্যাচেলার ছিল, এখন কি ওর ফ্যামিলি আছে? এফ আছে মানে কি তার ফ্যামিলি আছে? জি স্যার। জি স্যার তাহলে কি হবে? সামেশন এফ এক্স বাই এন। আগে এক্স হলো ব্যাচেলার ছিল, তার মানে সেখানে কোনো এফ ছিল না, গণসংখ্যা ছিল না, তার সূত্র কি? সামেশন এক্স বাই এন। এখন তার গণসংখ্যা আছে, ফ্যামিলি আছে, তাহলে কি সামেশন এফ এক্স বাই এন। আগে ছিল সামেশন এক্স বাই এন, এখন কি সামেশন এফ এক্স বাই এন। হ্যাঁ, তার সামেশন এফ এক্স কত? 2250। 2250। 2250। আর এন কত? 40। 40। তাহলে ওই 40 দিয়ে ওটা ভাগ করলে 56.25, এই গড় হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। জি স্যার। গড় বুঝছো? তোমাদের নিচে জি সংক্ষিপ্ত স্যার। পদ্ধতি করার দরকার নেই, সরাসরি ওই একটা পদ্ধতি করলেই হবে। হ্যাঁ, এখন যদি গড় কিন্তু এখানে শেষ, এই যেখানে গড় শেষ, এখন যদি মধ্যমা আসে, এইখানে মধ্যমা কত আছে? এন সমান কত আছে? এন সমান কত? n সমান 40 40। 40 2 ভাগ দিলে কত হয়? 20। 20 20তম পদই মধ্যমা, যা কর্মজড়িত কোন সংখ্যা কার ভিতর আছে? 23 এর ভিতরে। 23। 23-এর উপর কত? 50। 50 সাথে প্রচুর হইছে কি মধ্যমা কত? আবার দেখো, যদি এখানে জোর থাকে, এই ক্ষেত্রে কিন্তু আগের সাধারণ সিদ্ধের মতো না, এখানে আমরা লিখবো n/2 তোমার 40/2 সমান 20তম পদই মধ্যমা, যা কার মধ্যে আছে? ক্রমযুক্ত কোন সংখ্যা 23-এর মধ্যে আছে। 23-এর উপর তো কত? 50, অর্থাৎ মধ্যমা 50। আর তোমাদের এই যে বুঝতে দেওয়া লাগবে না, কিন্তু এই যে ব্র্যাকেট দিছি না, এটা দেখানোর দরকার নাই, একটু দেখানো, তোমরা ডাইরেক্ট 5 13 23 এইভাবে লিখো ক্রমযুক্ত কোন সংখ্যা, বুঝছো? ঠিক আছে? আর এখানে জি স্যার। পূর্ণক কত? পূর্ণক কত? 10, যার শ্রেণী 10, 50। যার জি শ্রেণী স্যার। 50। ঠিক আছে? যে জি পর্যবেক্ষণ স্যার। করে দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ কোন সংখ্যা কত? 10, যার উপর তো কত? 50, 50। অতএব পূর্ণক কত? 50। 50।
আচ্ছা, ওইখানে দেখো ওই যে মধ্যমা ওইখানে লেখা আছে n/2 সমান 40/2 সমান 20তম পদে মধ্যমা যা ক্রমযুক্ত গণ সংখ্যা 23 এর মাঝে আছে। ক্রমযুক্ত গণ সংখ্যা 23 এর উপর তো 50 মধ্যমা 50, বুঝতেছ? আর এখানে জি দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিচ্ছে মোট গণসংখ্যা জোড় হলে n/2 এবং বিজোড় হলে n+1/2 নিয়ে করলে ভালো হয়, তবে জোড় বিজোড় নির্বিশেষে যে কোনো দিয়ে, অর্থাৎ তুমি সবসময় তুমি n/2 নিয়ে, হ্যাঁ, আর n+1/2 নিয়ে করতে পারো। কিন্তু আমার কথা যে যদি জোড় থাকে, আমরা এই সবিরাম অবিরামে যদি জোড় থাকে n/2 নিয়ে করবো গণসংখ্যা, মোট গণসংখ্যা। আর যদি বিজোড় থাকে n যোগ 1/2 নিয়ে করলে ভালো হবে, তাহলে দশমিক আসবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আর অবিরাম সিরিজ এটা আরেকটা দেখাই দেবো, তাহলে তো তোমার গড় মধ্যমা প্রচুরক হয়ে যায়। হ্যাঁ, তারপরে গণসংখ্যা নিবেশন আর হলো সহসম্বন্ধ। দেখি পারলে আমি কেটে ক্লাস নিব যদি সময় থাকে, আমি অনেক ব্যস্ততায় আছি বুঝলি, কলেজে পরীক্ষা দিতে শুরু হবে তো একাদশ, ওইটার দায়িত্ব ডিপার্টমেন্ট ভাই বা ক্লাস পরীক্ষা। তো ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে স্যার। ভালো থাকো। আচ্ছা স্যার, ভালো থাকেন।